তো সরকার কি এটা বুঝে না? আজকে মনে করছেন যে তারা ক্ষমতায় আছেন, তারা তাদের হিসাব নিকাশ বিবেচনায় আইনের এই সমস্ত ধারা রাখার চেষ্টা করছেন। আপনি যদি এই কাজটাই করেন তাহলে বুঝতে হবে যে আপনি জনগণের পালসটাও বুঝতে পারেন নাই, আইনের উদ্দেশ্যটাও বুঝতে পারেন না। আপনি যেদিন ক্ষমতা আছেন সেই দিন এই আইন তো আপনার জন্য বেশি সমস্যা না, কিন্তু যেদিন আপনি থাকবেন না সেই দিন এই আইনটা যে আপনার উপরেই প্রয়োগ হবে এইটা আপনাকে বুঝতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা হারানোর বিষয়টাকে গনিমত মনে করতে হবে, তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি করছেন। এই ভুলটা করবেন না, এইটার মাসুল অনেক বেশি গুণে পে করতে হবে, শুধু আপনাকে নয় গোটা জাতিকে। আমরা আমাদের নাগরিকদের প্রোটেক্ট করার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ফাইট করব। অনেকেই বলে যে আমি সরকারের প্রতি খুব রাগ বোধ হয়, এই জন্য প্রতিদিন বলি। আমি মোটেই রাগ না, আমি সেদিন গতদিনে বলেছি যে এই সরকারকে আমি ভালোবাসি, সমর্থন করি। এই সরকার হাসিনার মতো একটা পতনের মুখে পড়ুক, এটা আমি কখনোই চাই না। ভবিষ্যতে এই সরকারকে আমি আবার ভোট দিতে প্রস্তুত। আইনগুলো সঠিকভাবে করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সবকিছু করেন, আমি আপনাকে ভোট দিব। গতদিন আমি বলেছি দরকার হলে একটা এফিডেভিট দিবে যে আগামীতেও আপনাকে ভোট দিব। তবুও আপনি এই সমস্ত কালো আইন করবেন না এবং এই সংস্কারগুলোর থেকে পেছনে সরে যাবেন। যে লক্ষ্য নিয়ে মনে করছেন যে বাহিনীগুলোকে এইরকম একটা প্রোটেকশন দিলে বোধহয় বাহিনীগুলো আমার পক্ষে থাকবে, এটা ভুল ধারণা। এটা কিন্তু মনে রাখতে হবে এই গুমটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে গুম, এইটা না। তার মানে হচ্ছে যে রাজনৈতিক কারণে করলেন, ব্যক্তিগত হঠাৎ করে একটা বিচ্ছিন্ন মানুষকে গুম করে ফেললো, সেইটার বিচারের জন্য এই আইন। কিন্তু যদি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের জন্য যখন গুমের ব্যবহার হবে তখন কিন্তু সেটা মানবতা বিরোধী অপরাধ হবে, সেইটার বিচার চলে যাবে আইসিটিতে। আপনি বিচ্ছিন্ন গুমকে প্রোটেক্ট করার জন্য তদন্তের ক্ষমতা পুলিশকে দিতে যাচ্ছেন। পুলিশ কি করবে? তার কলিগকে বাঁচানোর জন্য একের পর এক প্রত্যেকটা গুম হবে, ওকে প্রোটেকশন দেওয়ার জন্য বলবে যে না গুম হয়নি। একটা পর্যায়ে গিয়ে এই প্রোটেকশন দিতে দিতে এটা একটা সিস্টেম্যাটিক হয়ে যাবে, তখন কিন্তু বিচারের ক্ষমতা এই আইনে আর থাকবে না, এটা চলে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তখন কিন্তু যে অফিসার এবং যারা অপরাধ করবেন তারা কিন্তু অধিকতর বিপদের মুখোমুখি হবেন। তখন তো আন্ডা বাচ্চা সহ অর্থাৎ পুরো বাহিনী সহ কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াবে। আলটিমেটলি এই ধরনের আইন অপরাধীকে কখনো প্রোটেকশন দেয় না, একটা না একটা সময় এগুলো বের হয়ে যাবে। জিয়াউল হাসান কি কখনো ভেবেছিল তার এই রাতের অন্ধকারে চরদুয়ানির থেকে বলেশ্বর নদীতে গুম করে ফেলা যে হাজার খানেক মানুষ এইভাবে নিষ্ঠুর পদ্ধতিতে গুম করা হয়েছে, কোনোদিন এটা বের হয়ে যাবে সে বিশ্বাসই করতো না। সে বলতো আমি যা করার করেছি, পারলে বের করুক। কিন্তু ওর নারী নক্ষত্র সবকিছু আমরা বের করতে সক্ষম হয়েছে। জাতিকে এটার থেকে বাঁচাতে হবে। আমার জনগণকে, আমার রাজনৈতিক কর্মীকে, আমাদের সিভিল সোসাইটির মানুষকে, সাংবাদিক, কার্টুনিস্ট, সাধারণ সকল মানুষকে যে গুমের শিকারে পরিণত হতে হয়েছে তাদেরকে সেখান থেকে বাঁচাতে হবে, এটা হচ্ছে আইনের উদ্দেশ্য। তাহলে প্রোটেকশন অব দ্য ভিকটিমস এবং ন্যায় বিচার এনশিওর করাটাই হচ্ছে আইন প্রণয়নের লক্ষ্য। সেই আইনে প্রোটেকশনের লক্ষ্য যদি হয় অপরাধীরা যারা অপরাধটা করবে বা করেছে অতীতে, ভবিষ্যতে যারা করার আশঙ্কা আছে তাদেরকে প্রোটেক্ট করার যদি আইন করা হয় তাহলে আইনের উদ্দেশ্য তো এখানে ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ আমাদের শত্রু না, তারা এই দেশের রাষ্ট্র পরিচালনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা আমাদের ভাই, আমাদের পরিবারের সদস্য, এই দেশের নাগরিক, তাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে যে এই বাহিনীগুলোর সদস্যদেরকে, বিশেষ বিশেষ ইউনিটকে অপব্যবহারের মাধ্যমে, ক্রিমিনালাইজ করার মাধ্যমে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার লক্ষ্যে এই রকম মানবতা বিরোধী জঘন্য অপরাধ করানো হয়েছে, যে কারণেই বিচারের জন্য এই আইনটা করতে হয়েছে। সুতরাং বাহিনীগুলো কিন্তু আপনার প্রোটেকশন চায় না, কারণ তারা তো অপরাধ করার জন্য না, তারা রাষ্ট্রের ভালো কাজ করার জন্য। এখন ওদেরকে দিয়ে যদি কেউ অসৎ উদ্দেশ্য থাকে যে অপরাধ করাবে, তাহলেই তখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার বিষয়টা আসে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আগের বাংলাদেশ থেকে ভিন্ন, সবাই বলেছেন এবং আমরাও এটা বুঝি। তাহলে ভবিষ্যতে তো আমি কখনো চাই না যে আমি গুম করাবো বাহিনীগুলোকে দিয়ে এবং এইভাবে ক্ষমতায় টিকে থাকবে, এরকম স্বপ্ন তো আমরা কেউ দেখছি না। তাহলে আমি কেন এই প্রোটেকশন দেওয়ার চিন্তাটা করছি? মূলত এই কথাটা বলতে হচ্ছে যে তদন্তের ক্ষমতাটা যদি ধরেন পুলিশের সদস্যরা গুম করে তাহলে তদন্ত করবে পুলিশ, এটা মানবাধিকার কমিশন করতে পারবে না। নো ওয়ান শ্যাল বি এ জাজ অফ হিজ ওন কজ, এটা আমি গতদিনও বলেছি যে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। এটার নিয়ম হচ্ছে যে যার ঘটনা নিজের ডাক্তারি নিজে করা যায় না, নিজের বিচারও নিজে করা যায় না, জাজ হওয়া যায় না। তা আপনার বাহিনীর যে সদস্য অপরাধ করবে তার তদন্ত ওই বাহিনী যদি করে কখনোই ন্যায় বিচার নিশ্চিত হবে না, এটা ডিটেল আলোচনা হয়েছে। এখন আপনি যদি এই কাজটাই করেন তাহলে বুঝতে হবে যে আপনি জনগণের পালসটাও বুঝতে পারেন নাই, আইনের উদ্দেশ্যটাও বুঝতে পারেননি। অনেকেই বলে যে আমি সরকারের প্রতি খুব রাগ বোধ হয়, এই জন্য প্রতিদিন বলি। আমি মোটেই রাগ না, আমি সেদিন গতদিনে বলেছি যে এই সরকারকে আমি ভালোবাসি, সমর্থন করি। এটা বিপ্লবোত্তর পরিবেশের সরকার, এই সরকার ক্ষমতা হারাক, এই সরকার হাসিনার মতো একটা পতনের মুখে পড়ুক, এটা আমি কখনোই চাই না। ভবিষ্যতে এই সরকারকে আমি আবার ভোট দিতে প্রস্তুত। আইনগুলো সঠিকভাবে করেন,
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী সব কিছু করেন, আমি আপনাকে ভোট দিব। গতদিন আমি বলেছি দরকার হলে একটা এফিডেভিট দিব যে আগামীতেও আপনাকে ভোট দিব, তবুও আপনি এই সমস্ত কালো আইন করবেন না এবং এই সংস্কারগুলোর থেকে পেছনে সরে যাবেন না। সরকারের প্রতি আমাদের কোনো বিরাগ নেই, কিন্তু আমরা আমাদের নাগরিকদের প্রোটেক্ট করার জন্য, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রোটেক্ট করার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ফাইট করব। মেসেজ ভেরি ক্লিয়ার। আচ্ছা, তা আরেকটা কথা হচ্ছে যে লক্ষ্য নিয়ে মনে করছেন যে বাহিনীগুলোকে এইরকম একটা প্রোটেকশন দিলে বোধহয় বাহিনীগুলো আমার পক্ষে থাকবে, এটা ভুল ধারণা। আপনি যখন এরকম এটা কিন্তু মনে রাখতে হবে, এই গুমটা হচ্ছে বিচ্ছিন্ন গুম, যেটা ওয়াইড স্প্রেড বা সিস্টেম্যাটিক পদ্ধতিতে মানবতা বিরোধী অপরাধের যে গুম, এইটা না। তার মানে হচ্ছে যে রাজনৈতিক কারণে করলেন, ব্যক্তিগত হঠাৎ করে একটা বিচ্ছিন্ন মানুষকে গুম করে ফেললো, সেইটার বিচারের জন্য এই আইন। কিন্তু যদি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের জন্য যখন গুমের ব্যবহার হবে, তখন কিন্তু সেটা মানবতা বিরোধী অপরাধ হবে, সেইটার বিচার চলে যাবে আইসিটিতে। আপনি বিচ্ছিন্ন গুমকে প্রোটেক্ট করার জন্য তদন্তের ক্ষমতা পুলিশকে দিতে যাচ্ছেন। পুলিশ কি করবে? তার ফেলো কলিগকে বাঁচানোর জন্য একের পর এক প্রত্যেকটা গুম হবে, ওটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বলবে যে না, গুম হয়নি। তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রোটেকশন দিতে দিতে এটা একটা সিস্টেম্যাটিক হয়ে যাবে, তখন কিন্তু বিচারের ক্ষমতা এই আইনে আর থাকবে না, এটা চলে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তখন কিন্তু যে অফিসার এবং যারা অপরাধ করবেন তারা কিন্তু অধিকতর বিপদের মুখোমুখি হবেন। তখন তো আন্ডা বাচ্চা সহ, অর্থাৎ পুরো বাহিনী সহ কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াবে। আলটিমেটলি এই ধরনের আইন অপরাধীকে কখনো প্রোটেকশন দেয় না, কারণ একটা না একটা সময় এগুলো বের হয়ে যাবেই। জিয়াউল হাসান কি কখনো ভেবেছিল তার এই রাতের অন্ধকারে চরদুয়ানির থেকে বলেশ্বর নদীতে গুম করে ফেলা যে হাজার খানেক মানুষ এইভাবে নিষ্ঠুর পদ্ধতিতে গুম করা হয়েছে, কোনোদিন এটা বের হয়ে যাবে সে বিশ্বাসই করতো না। সে বলতো আমি যা করার করেছি, পারলে বের করুক। কিন্তু ওর নারী, নক্ষত্র সব কিছু আমরা বের করতে সক্ষম হয়েছে। এই জাতির লোকেরাই তো করেছে, আমাদের তদন্ত সংস্থা করেছে। এটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত সংস্থা, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই কথাটাই আমরা বলেছি যে আলাদা একটা তদন্ত সংস্থা হোক, পুলিশের পার্ট যেন না হয়, অথবা অন্য কোনো বাহিনীর পার্ট যেন না হয়, র্যাবের পার্ট না হয়, অথবা গোয়েন্দা সংস্থার পার্ট হবে না। তারা তাদের নিজেদের তদন্ত করতে পারে না, এটা ন্যায় বিচার ধারণারই পরিপন্থী। তো সরকার কি এটা বুঝে না? আচ্ছা, তাহলে ধরেন একটা কথা আমি বলে শেষ করে যাব। গাজীপুরের একজন বিএনপির নেতা, জাকির নাম, 3টা কন্যা সন্তান ছিল। তার গুম হওয়ার পরে তিনি ফেরত আসেননি। সাম্প্রতিক সময়ে এইটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে। যেই মহাখ্যাত বিখ্যাত জিয়াউল হাসানি, তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে তার লাশ কাঁচপুর ব্রিজ থেকে ফেলে দেয়। এখন ইঞ্জেকশন পুশ করার আগে সে বারবার জিয়াউল হাসানের পা ধরে কান্নাকাটি করছিল যে আমার 3টি কন্যা সন্তান আছে, আমাকে মারবেন না, মারবেন না। এবং এটা করতে করতেই তাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়। এবং এইটার একদম হর্সেস মাউথ থেকে একদম প্রত্যক্ষদর্শী সহ সাক্ষী এগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বের করেছে। আপনি এইরকম লোককে প্রোটেকশন দিবেন কেন? এই মানুষগুলো তো আমাদের। জিয়াউল হাসান বা অপরাধী আপনারও না, এই জাতিরও কারো বন্ধু না, জনগণেরও বন্ধু না। পাশাপাশি আমি এটাও ক্লিয়ার করছি, বারবার বলছি যে বাহিনীর সদস্যরা কখনো আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের বিরুদ্ধে না, বরং অপরাধ যাতে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে করানো না যায় সেই জন্য এই আইনটাকে আমরা প্রপার রাস্তায় নেওয়ার জন্য বলছি। আমরা বলছি না আমরা পুলিশের বিরুদ্ধে সেই জন্য তুমি তদন্ত করতে পারবে না। আপনি কেন অপরাধের দায় বা সমস্ত কিছু আপনাদের কাঁধে কেন চাপাবে? আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণকে প্রোটেক্ট করা, মানবাধিকার রক্ষা করা, সেগুলো আপনারা করবেন। আপনাদের কাঁধে বন্দুক রেখে কেউ খুন করাবে, দায়টা আপনার কাঁধে চাপাবে, সেটা যেন করতে না পারে। সেজন্য এই আইনটা সংশোধিত হওয়াটা বাহিনীগুলোর স্বার্থেই প্রয়োজন, জনগণের স্বার্থ তো বটেই। শেষ কথাটা বলবে এইভাবে, হাদিসে আছে যে 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করবে, সুবর্ণ সুযোগ মনে করবে। কি কি? একটা হচ্ছে যৌবনকে বার্ধক্যের আগে, আর একটা হচ্ছে সুস্থতাকে অসুস্থতার আগে, অবসরকে ব্যস্ততার আগে, সচ্ছলতাকে দারিদ্র্যের আগে এবং জীবনকে মৃত্যুর আগে। এটা গনিমত মনে করতে হয়। সরকার আজকে মনে করছেন যে তারা ক্ষমতায় আছেন এবং তারা তাদের হিসাব নিকাশ বিবেচনায় আইনের এই সমস্ত ধারা রাখার চেষ্টা করছেন। আপনার মাথায় রাখতে হবে, একদিন যেদিন আপনি ক্ষমতায় থাকবেন না সেই দিনের জন্য আপনাকে ভাবতে হবে। আপনি যেদিন ক্ষমতা আছেন সেই দিন এই আইন তো আপনার জন্য বেশি সমস্যা না, কিন্তু যেদিন আপনি থাকবেন না সেই দিন এই আইনটা যে আপনার উপরেই প্রয়োগ হবে এইটা আপনাকে বুঝতে হবে। ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতা হারানোর বিষয়টাকে গনিমত মনে করতে হবে, তার হলে আপনি বুঝতেই পারবেন না আপনি কী করছেন। আমরা যদি বুঝতে পারি যে কি আমাদের করা উচিত,
বিপ্লবের পরে আমাদের শক্তির উৎস কারা, কোন জনগণ, কোন স্বপ্ন, কোন জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এইটা বুঝে আমি আশা করব আগামী পার্লামেন্টে প্রথম অধিবেশনে এই আইনটা উঠবে না, সরকার যেন এই আইনটা না তুলেন, আবার স্টেক হোল্ডারদের সবার পরামর্শ নিয়ে আইনটা সংশোধিত অবস্থায় পার্লামেন্টে যেন যায়, এটা আবেদন রাখছি। এটা সরকারের পক্ষে থেকে আমি বলছি, জনগণের পক্ষ থেকে বলছি, বাহিনীগুলোর পক্ষ থেকে বলছি, এই ভুলটা করবেন না, কারণ এইটার মাসুল অনেক বেশি গুণে পে করতে হবে, শুধু আপনাকে নয়, গোটা জাতিকে। আমরা সেই দিন দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। কিন্তু জনগণ, আমরা এই গণতান্ত্রিক সরকারের ভিতরে ডিপ স্টেটের প্রভাব নামক একটি ক্যান্সার উপসর্গ দেখতে পাচ্ছি। সেই উপসর্গগুলো কি? প্রথম উপসর্গ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ সচিবালয় বাতিল করা। দ্বিতীয় উপসর্গ কি? গণভোটের যে নতুন রাষ্ট্র সংস্কারের স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল, যার পক্ষে আমাদের এই গণতান্ত্রিক সরকারের সরকার প্রধান নিজে ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, আজকে এই জনগণের গণতান্ত্রিক সরকার সে গণভোটের রায়কে উপেক্ষা করছে। এটা হচ্ছে দ্বিতীয় উপসর্গ। তৃতীয় উপসর্গ যে তারা জনগণের অধিকার সমুন্নত রাখার জন্য যে প্রতিষ্ঠানগুলো বিপ্লব পরবর্তী সরকার রেখে গিয়েছে, সেগুলোকে আরো শক্তিশালী না করে প্রথমবারে সেগুলোকে বাতিল করেছে। দ্বিতীয়ত এগুলো শক্তিশালী আকারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এমন একটি আইন খসড়া তার ক্যাবিনেট অনুমোদন করেছে যেটা এই দুটি প্রতিষ্ঠানকে বিকলাঙ্গ করে দেবে। আমি শুধু একটু নিজেকে প্রশ্ন করছি, আমি যখন গুম ছিলাম তখন কোনো সাব ইন্সপেক্টর কি এই সাহস ছিল যে আমার গুমকে গুম বলে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে? যখন মাননীয় প্রধানমন্ত্রী নির্যাতিত হচ্ছিলেন তখন কি কোনো সাব ইন্সপেক্টর এই চার্জশিট দাখিল করতে পারতেন যে জনাব তারেক রহমানকে নির্যাতন করা হচ্ছে, এটা টর্চার? যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুম অবস্থায় ছিলেন তখন কি কোনো সাব ইন্সপেক্টর এই সাহস ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর গুমকে গুম বলে চার্জশিট দাখিল করার? তাহলে কেমন করে এখন একজন সাব ইন্সপেক্টর একটা গুমকে গুম বলবে? যদি তাই হতো তাহলে মিরাজ শেখের গুমকে সেই সাব ইন্সপেক্টর এখন গুম বলে চার্জশিট দাখিল করে ফেলতে পারত। আজকে প্রায় 3 মাস হতে চললো আমার একজন ভাই নিখোঁজ, মিরাজ শেখ নিখোঁজ। চাক্ষুষ সাক্ষীরা প্রমাণ সাক্ষ্য দিচ্ছে যে কোস্টগার্ডের জিম্মায় তারা তাকে শেষবার দেখেছে। কোনো পুলিশ ইন্সপেক্টর এখন পর্যন্ত সাক্ষী বা রিপোর্ট দিতে সাহস করেনি। তাহলে কেমন করে সামনে যখন রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে, যখন আবার আল্লাহ না করুক সেই নিপীড়নের যন্ত্র আবার সক্রিয় হবে, কেমন করে একজন সাব ইন্সপেক্টর একজন গুমকে গুম বলবে, টর্চারকে টর্চার বলবে? তাহলে এই বিকলাঙ্গ গুম কমিশন, এই বিকলাঙ্গ মানবাধিকার কমিশন দিয়ে আমাদের জনগণের কোন অধিকারটি রক্ষা হবে? যদি এই আইন পাশ হয় তাহলে আমি আমার প্রিয় জনগণদের বলতে চাই, প্রিয় জনগণ, আমার স্বাধীনতা, আপনার স্বাধীনতা আর বেশি দিন বাঁচিবে না। ধন্যবাদ সবাইকে। আমরা অত্যন্ত কষ্ট এবং দুঃখের সাথে দেখলাম যে যেই 4টি অধ্যাদেশকে সংসদ তৈরি হওয়ার পরে রহিত বা বাতিল করা হয়েছে, তার মধ্যে 2টো ছিল বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশ, স্বাধীন সচিবালয় রিলেটেড এবং নিয়োগ সংক্রান্ত মনে হয়। আরও 2টো হচ্ছে এই 2টা নিয়ে আজকে হয়তো বেশি কথা হচ্ছে, যে গুম প্রতিকার ও প্রতিরোধ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বা আইন নিয়ে। তো সেটা অত্যন্ত আমাদের সবার জন্যই দুঃখজনক একটা ব্যাপার। এবং যেই নতুন খসড়াগুলি করা হয়েছে সেই খসড়া নিয়ে অলরেডি আপনারা অনেকক্ষণ ধরে কথা বলা হচ্ছে। তো এটার থেকে আসলে বাজে খসড়া আর কিছু হতে পারে না। সেটা আমরা আসলে গত কয়েকদিন বেশ কিছু সেমিনার হয়েছে, সেখানে বলা হচ্ছে। আমি শুধু একটা ব্যাপারে বলবো যে এই জায়গাটাতে একটা তো হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে, অভিযোগের ব্যাপারে, বাট আমার কাছে আসলে ইকুয়ালি মোর ইম্পর্টেন্ট যে এইখানে কারা হবে, এই যে মানবাধিকার কমিশন যখন গঠন করা হবে সেটা আসলে কাদের দ্বারা গঠন করা হবে।
যদি দেখেন যে এই খসড়া আইনে আছেন যে প্রস্তাবিত 9 সদস্যের যেটা করা হবে, যে কমিশনটা, সেটার 9 সদস্যের একটি বাছাই কমিটি থাকবে, যে কারা কারা এখানে মানে কে চিফ হবে বা কে মেম্বার হবে। 9 সদস্যের বাছাই কমিটিতে জাতীয় সংসদের স্পিকার, সরকারের 2 জন মন্ত্রী, সরকারি দলের 1 জন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সচিব। এছাড়া অন্য 4 সদস্যের মধ্যে 2 জন রাষ্ট্রপতি এবং 1 জন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত হবে। তো দেখেন 9 জনের মধ্যে 8 জনই আসলে সরকারি দলের দ্বারাই নির্বাচিত হবে এই সার্চ কমিটিতে যেভাবে ফর্ম করা হয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে আসলে এই কমিশনটা যখন হবে, এর প্রধান থেকে শুরু করে অন্যান্য কমিশনার অফকোর্স লয়াল হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, কারণ তারা তো ওই প্রসেস দিয়েই এখানে নির্বাচিত হবে। আমার কাছে মনে হয় যে এই ধরনের সরকার যেভাবে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আগাচ্ছে, এটা শুধুমাত্র মানবাধিকার কমিশনের শুধুমাত্র একটা কমিশন। বাট আমরা গত সপ্তাহে কিন্তু দেখেছি দুদকের প্রধান এবং মেম্বার কমিশনাররা কীভাবে নিয়োগ হয়েছে, এবং কোন পার্টিকুলারলি দুদকের প্রধান সম্পর্কে অলরেডি কিন্তু যারা আইনের লোক যারা আছেন, তারা কিন্তু তার মানে রেফারেন্স, তার লয়্যালটি এবং তার ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা বিভিন্নভাবে আমাদের সামনে আসছে। অতএব আমরা বুঝতে পারছি যে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা যখন কনসেনসাস কমিশন বা ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল নাগরিক সমাজের পক্ষ থেকে, আমরা কিন্তু স্পষ্টভাবে মানে এইটাই আমাদের মূল দাবি ছিল। অন্যান্য দাবি তো ছিল উচ্চকক্ষ হোক বা এরকম আরও কিছু দাবি ছিল, আর্টিকেল 70 বা এরকম কিছু দাবি ছিল। বাট আমাদের মূল একটা দাবি কিন্তু ছিল যে যেই সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, হ্যাঁ, কনস্টিটিউশন প্রতিষ্ঠান বা সংবিধান একটা টার্ম আছে না, যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেগুলোর যে ফরমেশন হবে সেটা যাতে বাইপার্টিজান এবং সেটা যাতে ঐক্যমত্যের ভিত্তিতে হয়, যেখানে বিরোধী দল, সংসদ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে এটা হয়। আমরা দেখছি এই জাতীয় মানবাধিকার কমিশনও কিন্তু আমাদের প্রস্তাবে ছিল এটার কিভাবে ফর্ম হবে, সেটা ইভেন জুলাই সনদেও এটা স্পষ্টভাবে আসেনি। দুদকের ক্ষেত্রে আসছিল, কিন্তু সরকার বলবে যে এটার ব্যাপারে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং এই নোট অফ ডিসেন্ট কিন্তু শুধু দুদক না, এই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে ইলেকশন কমিশন কীভাবে অ্যাপয়েন্টেড হবে, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে অ্যাপয়েন্টেড হবে, সেই ব্যাপারেও কিন্তু আনফর্চুনেটলি নোট অফ ডিসেন্ট আছে। তো আমরা যখন 2030 সালে আরেকটা নির্বাচন হবে, আমার আশঙ্কা হচ্ছে উই আর গোয়িং ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেখান থেকে আমরা শুরু হয়েছিল। তখনও দেখা যাবে যে সরকার তার নিজের মতো করেই নিজের প্রসেস অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি করা হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও সরকারের নোট অফ ডিসেন্ট, মানে কোট আনকোট নোট অফ ডিসেন্ট অনুযায়ী হবে। তো আলটিমেটলি আমরা যে এই এত আন্দোলন হলো, এত 1,500 মানুষ মারা গেল, শুধুমাত্র তো একজন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য না। আমরা তো চেয়েছিলাম কিছু মৌলিক সংস্কার হয়, যাতে আসলে কিছু কিছু ব্যাপারে আমাদের ইলেকশন, নির্বাচন, দুর্নীতি দমন কমিশন বা পিএসসির মতো জায়গা, সেগুলো যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো আমরা কিন্তু আনফর্চুনেটলি সেটা পাচ্ছি না, বোঝাই যাচ্ছে। যদিও গত সপ্তাহে যে সার্ভেটা এসছে, আপনারা অনেকেই পেপারে দেখেছেন, সেখানে সরকার প্রধানের অ্যাপ্রুভাল রেটিং প্রায় 65% মনে হয়, যদিও বিভিন্ন বিষয়ে ইকোনমি, পাওয়ার এবং অন্যান্য ব্যাপারে ডিসস্যাটিসফ্যাকশন ইজ ভেরি হাই, 70-80%। বাট এটা তো ঠিক যে সরকার প্রধানের ব্যাপারে, অ্যাটলিস্ট সরকারের ব্যাপারে 50% না হলেও সরকার প্রধানের ব্যাপারে প্রায় 65%। আবার এই সার্ভেতেই কিন্তু বলা আছে যে গণভোট বাস্তবায়ন হোক, 70% লোক কিন্তু গণভোট বাস্তবায়নের পক্ষে বলেছে। এই সার্ভেতে বলেছে। গণভোটের সময় তো আমরা জানি যে 68 পয়েন্ট সামথিং, এই সার্ভেতে বলা হচ্ছে, এবং অনলি 14% মানুষ বলছে তারা মনে করে যে গণভোট বাস্তবায়নের কোনো প্রয়োজন নাই। মানে প্রতি 6 জনের মধ্যে 5 জন বলেছে, এবং এই 5 জনের মধ্যে নিশ্চয়ই মানে মাননীয় প্রধানমন্ত্রীকে মানে তার ব্যাপারে সন্তুষ্ট এই 5 জনের মধ্যে তো বলছে। অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে অনেক মানুষ, অ্যাটলিস্ট যারা প্রধানমন্ত্রীর ব্যাপারে সন্তুষ্ট, তাদের 2/3 মানুষ চায় যে গণভোট বাস্তবায়ন হোক।
এখন সরকার ভাবতেই পারে যে মানে ওয়াই শুড উই কেয়ার, আমার তো অ্যাপ্রুভাল রেটিং ওকে, কিন্তু দেখেন আমরা জানি শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটিংও একসময় 80% বেশি ছিল, তাই না? অতএব আমার মনে হয় হিস্টোরি থেকে শিক্ষা নেওয়া উচিত। নো গভর্নমেন্ট শুড টেক পিপল ফর গ্র্যান্টেড, নো গভর্নমেন্ট শুড টেক পিপল ফর গ্র্যান্টেড, এই জিনিসটা আমাদের বোঝা উচিত। এবং পার্টিকুলারলি এই সকল কনস্টিটিউশনাল বডি এবং এই জাতীয় বডি যাতে সঠিকভাবে মানে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই স্পেসটা যদি না দেওয়া হয়, মানুষের আসলে ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কোনো ভেন্টিলেট করা যদি কোনো জায়গা না থাকে এবং সেখানে যদি মিনিমাম ধরনের এক ধরনের স্পেস না দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ একসময় ফুঁসে উঠবেই, যার একটা নমুনা আমরা জুলাই আগস্টে দেখেছিলাম। আমরা চাই না বাংলাদেশে জুলাই আগস্ট আবারও রিপিট হোক, কারণ কারোর জন্যই এটা ভালো না, আমাদের সন্তানদের জন্য ভালো না। আমরা চাই না আমাদের সন্তানরা আবার রক্ত দেখ। তো আমি একটু বলেই শেষ করব যে এটা শুধুমাত্র একটা আইনের ব্যাপার না, এটা একটা ডিরেকশনের ব্যাপার। এই ডিরেকশনটা আমার মনে হয় সরকার মানে গভর্নমেন্ট শুড অ্যাকচুয়ালি রিড দ্য সেন্স অফ পিপল, যে এটার ব্যাপারে কী ধরনের রিয়াকশন হতে পারে। ধন্যবাদ।